আমার কাছে আপনাদের প্রশংসা কাল রাত্রিরেই পৌঁছে গেছে। ভীষণ খুশি কৌশিক যে এসেছিল, আপনাদের আতিথেয়তা বলুন বা আপনাদের সঙ্গে কাজ করতে করতে ওরও ভীষণ ভালো লাগা তৈরি হয়েছে। এমনকি আমি আসছিলাম ও বারবার ফোন করেছে আমায় কিনা ইত্যাদি। আমরা আজকে যা যা করবো একেবারে গোড়ার দিক যেগুলো, মানে আমি বলতে চাইছি আপনারা বা তোমরা যারা মহলা কক্ষে যাও, যখন রিহার্সাল করতে যাও, রিহার্সালে যাওয়ার আগে কিছু প্রস্তুতি থাকে, যেটাকে আমরা বলি আত্মপ্রস্তুতি। যেমন আমরা স্কুলে যাই, যখন স্কুলে যাওয়ার আগেই তো আমরা অ আ ক খ মোটামুটি শিখে তারপরে স্কুলে যাই, তাই না? আমরা খুব ছোটবেলায় আগেই বাবা মার কাছে বাড়িতে অনেকটা হয়ে যায়, তাই না? হাতে খড়িটা অন্তত হয়ে যায়, তারপরে আমাদের স্কুলে যাতায়াত হয়। সেই রকম থিয়েটারেও কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা বলি আত্মপ্রস্তুতির পাঠ। আত্মপ্রস্তুতির পাঠ বলতে ওই মহলা কক্ষে যাওয়ার আগে আমি থিয়েটারের মানুষ হিসাবে বা অভিনয়ের মানুষ হিসাবে আমার কি কি করা উচিত, মানে সোজা কথা ওই যে অ আ ক খ, ওই যে বিষয়গুলো যেগুলো পড়াশোনার বিষয়, তেমনি আমাদের অভিনয় চর্চারও যে অ আ ক খ, যেগুলো জেনে গেলে তবে কিনা আমাদের ওই নাট্য নির্মাণটা সুবিধা হয়। আমরা যেটা বানাই সেটা তো নাট্য, আগে প্রথমে এই ব্যাপারটা ভেঙে নিই। ফলে আমরা যা করতে চাইছি সেটা নাট্য চর্চা। আমরা গুলিয়ে ফেলি, নাট্য আর নাটককে এক করে দিই। আমরা ভুলই বলে ফেলি, ভুলটা বলতে বলতে এত বেশি বার ভুল বলা হয়েছে যে সেটা ঠিক হয়ে গেছে। আমরা বলি নাটক দেখতে যাচ্ছি, কিন্তু নাটক তো দেখতে যাই না, নাটক তো দেখা যায় না। নাটকটা পড়ার বিষয়। আমরা যেটা পড়ি, যেটা ছাপার অক্ষরে থাকে অথবা হাতে লেখা হয়, বিভিন্ন পাঠ সংলাপ যেগুলো দেওয়া হয় সেগুলো আমরা পড়ি, ওটা নাটক। আর সেটা যখন মঞ্চে পরিবেশিত হয় বা কোনো একটি অভিনয় ক্ষেত্রে সেটা যখন দেখানো হয়, শোনানো হয়, তখন সেটা নাটক থাকে না, সেটা থাকে নাট্য। তোমরা শুনছো তো, না হাসাহাসি করছো? ভালো লাগছে না বোধ হয়। আমি বেশি কথা বলবো না, সঙ্গে সঙ্গে নেমে যাবো একটু পরে। আসলে এই কথাগুলো প্রথমে একটু বলার দরকার, জানাটা দরকার। তাহলে নাটক আর নাট্য এই দুটোর মধ্যে তফাৎ রয়েছে, কিন্তু আমরা ওই বলে বলে অভ্যস্ত হয়ে গেছি নাটক দেখতে যাচ্ছি। ইংরেজিতে কিন্তু এটার একটা সুন্দর করে বেঁধে দেওয়া আছে। নাটকটাকে আমরা বলছি ড্রামা এবং অভিনয়টাকে মানে নাট্যটাকে আমরা বলছি প্লে। ফলে there are many difference between drama and play। কিন্তু আমাদের বাংলায় এই একটা দৈন্য রয়েছে, দীনতা রয়েছে, সেটা হচ্ছে আমরা নাট্যকে নাটকও বলি, আবার নাট্যও বলি। হ্যাঁ, ফলে আমরা এটা জেনে রাখলাম। ঠিক এরকম ভাবে আরেকটা ভূমি ভেঙে দিই। আমরা এতদিন ধরে জেনে এসেছি, আমিও ছোটবেলায় তাই জানতাম, যিনি নাটক লেখেন তিনি নাট্যকার। পরে যখন একটু জ্ঞানগম্য হলো, বোধ বুদ্ধি পাকলো, তখন বুঝলাম যে না, নাট্যকার নাট্য লেখক নয়। কারণ নাট্য তো লেখা যায় না, নাটকটা লেখা যায়, তাই না? নাট্যটা যিনি তৈরি করেন তিনি নাট্যকার, তিনি নাট্যকার হবেন যিনি নাট্যটা তৈরি করেন। কিন্তু আমরা নাট্যটা যিনি লিখিত ফর্মটা তৈরি করেন তাকেই আমরা নাট্যকার বলে বলে অভ্যস্ত হয়েছি। এটি প্রভাত প্রতিম আমার স্যারও ছিলেন মনোজ মিত্র, তিনি প্রথম এটা একটা চল তৈরি করেন বাংলা নাট্য একাডেমিতে। প্রথম উনি বলেছিলেন যে বাংলা নাটক যারা লেখেন তাদেরকে আমরা বলবো নাটককার। নাটককার। আর যিনি নাট্যটা তৈরি করছেন মানে পরিচালনা করছেন, নির্দেশ দিচ্ছেন, যাকে আমরা অনেক সময় নাট্য পরিচালক বলি
নাট্য নির্দেশক বলি, তো বলছি তো নাট্য পরিচালক, তাহলে নাট্যকার বলতে অসুবিধা কোথায়? কিন্তু বললে নিজের কানেই যেন কেমন লাগছে, এ বাবা নাট্যকার বললে তো নাটক লেখার আমি জানি। এমনকি তোমরা যারা 9, 10 বা 11, 12 পড়ো দেখবে যে বাংলা সহায়িকায় রয়েছে যে নাটকের পিসটা তোমাদের পড়তে হয় চন্দ্রগুপ্ত থেকে, সেখানে ওই নাট্যকার কথাই লেখা রয়েছে, নাট্যকার। আসলে বোঝার সুবিধার জন্য আমরা যারা অনাট্যজন, আমরা যারা অথিয়েটারীয় মানুষজন, তাদের কাছে নাট্যকার মানে যিনি নাটক লেখেন। কিন্তু আমরা যারা প্রকৃত অর্থে থিয়েটারের মানুষ, যাদের অভিনয়ের সাথে নির্ভেজাল বেড়ে ওঠা, বেঁচে ওঠা বা থিয়েটার যাপন করি, আমরা যারা, তাদের কাছে নাট্যকার মানে যিনি নাট্যটা তৈরি করেন, অর্থাৎ নির্দেশক। যাক, এই সমস্ত পড়াশোনার মতো কচকচি ভাল লাগছে না তোমাদের? নিশ্চয়ই ভালো লাগার কথাও না। আমি একদম প্রায়োগিক দিক নিয়ে কাজ করব আজকে। শুধু আর একটা কথা বলতেই হবে, যেটা জেনে রাখা ছোটদের বিশেষ করে দরকার, বড়রা অনেকেই জানেন। সেটা হচ্ছে যে আমাদের যে নাট্যের বয়স, আমরা যেটা চর্চা করছি, একটা সংস্কৃতির একটা বিশেষ শাখা তো নাট্য। এখন কোথাও কোথাও না আমাদের দিদি আপনি বসুন, যেন মনে হচ্ছে আমি শাস্তি দিয়েছি, দাঁড় করিয়ে রেখেছি। ও আচ্ছা, ও এখন কাজে গেলে তো মনে হবে আপনাকে মিস করছি। আচ্ছা, যেটা বলা সেটা হচ্ছে যে আমাদের নাট্য সংস্কৃতির একটা প্রধান শাখা। কেন প্রধান বললাম? কারণ ওই নাটকে এমন কিছু নেই, সংস্কৃতি চর্চায় এমন কোনো বিষয় নেই যা নাটকে নেই। নাটককে আমরা বলছি একটা কোলাবোরেশন আর্ট। আমি বারবার নাটক বলছি বটে, নাট্য বলতে বোঝাতে চাইছি গানটা তৈরি বলে নাটক বলছি। আসলে নাট্যে ওই আমরা সবাই জানি, এটা বলার কিছু নেই, গান, মূকাভিনয়, যন্ত্র, কথা, কি নেই, সমস্ত কিছু তো থাকে। সেই জন্য আমরা নাট্যটাকে সংস্কৃতির একটা অসাধারণ প্রধান শাখা বলছি। এখন আমাদের কিরকম একটা ধারণা হয় যে তাহলে কোন সংস্কৃতিটা অনেক বেশি পুরনো? সাধারণত বলা হয় ভরতনাট্যমের বয়স অনেক বেশি। আমাদের ইতিহাস বলছে 850 বছরের একটা চর্চা ভরতনাট্যম। কিন্তু তোমরা শুনলে চমকে যাবে, আমাদের যে বাংলা থিয়েটার, সেই থিয়েটারের বয়স 2500 বছর। মানে জিজাসের জন্মেরও অনেক আগে এর জন্ম। জন্মটা হয়েছিল পশ্চিমবাংলায় নয় হয়তো, বা হয়তো বা হয়েছে। তখন তো এরকম মোবাইলের যুগ ছিল না, ফেসবুকের চল ছিল না, ফলে জানানোর কোনো স্কোপ ছিল না। কিন্তু কোথাও কোনো প্রত্যন্ত জায়গায় হয়তো অভিনয় হয়েছে, তার কোনো ইতিহাস লেখা হয়নি। অনেক ইতিহাসই তো আমাদের লেখা হয় না। তো সেরকমই 2500 বছরের পুরনো যেটা আমরা পাই গ্রিসের দুটি উৎসবকে কেন্দ্র করে, একটি দিওনিসিয়া, একটি লিওনিসিয়া। সোজা কথা, বৃষ্টি হলে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামানোর জন্য ঠাকুরকে ডাকা হতো, তার জন্য লিওনিসিয়া বলে একটা উৎসব। আর বৃষ্টি না হলে চাষ হবে কি করে, সেজন্য ঠাকুরকে ডাকা হতো, পূজা আচ্ছি করা হতো, সেটার নাম দেওয়া হয়েছিল দিওনিসিয়া। এই দুটো উৎসবকে কেন্দ্র করে তারা ঈশ্বরের উদ্দেশ্যে কিছু কথা বলতেন, সেটা কিনা অভিনয়ের মতো করে। এবং সেই অভিনয়টা তারা বিশ্বাস করতেন যে আমরা যদি খুব আন্তরিক, একাত্ম, খুব সততার সঙ্গে ঈশ্বরকে ডাকতে পারি, তবেই উনি খুশি হয়ে বৃষ্টি দেবেন, কিংবা বৃষ্টি দেবেন না, থামিয়ে দেবেন। ফলে ওই যে ঈশ্বরের কাছে কিছু বলার চেষ্টা বা দেখানোর চেষ্টা, তাতে এত জ্যান্ত সত্যতা মিশে থাকতো, এত আন্তরিক তাগিদ মিশে থাকতো, যে ওদের ধারণা ঈশ্বর খুশি হয়ে হুড়ুড় করে বৃষ্টি নামিয়ে দিতেন, কিংবা বন্যা থেমে যেত ঈশ্বরের কৃপায়। ফলে
আমরা চলে আসছি একেবারে আমাদের মূল আলোচনায়, যে প্রথমে মানুষ যে অভিনয়, যেটা ওই যে বলছিলাম না জ্যান্ত সত্য, তাহলে আজ থেকে বা আগে থেকে হয়েওছে হয়তো, এই ভাবাটা ভুলে যাও। অভিনয় করা মানে ঠকানো, সঠতা নয়, সততাই। সততা আর সঠতা বড় উচ্চারণে কাছাকাছি যায়। আসলে অভিনয়ে সঠতা থাকে না, খুব জ্যান্ত সততাই থাকে। আমরা বলি একজন থিয়েটার কর্মীর থেকে শক্তিমান বা শক্তিশালী বা শক্তিশালিনী মানব আর পৃথিবীতে নেই। সব থেকে উন্নত মেধার সব থেকে শক্তিশালী মানুষটির নাম অভিনয় শিল্পী, অভিনেতা কিংবা অভিনেত্রী। আপনারা ভাবতে পারেন, তোমরা ভাবতে পারো যে আমি অভিনয়ের জগতে আছি, আমি বেশি দিন অভিনয় চর্চার মধ্যে নেই, আমি মাত্র আমার থিয়েটারের সঙ্গে যাপন মাত্র 53 বছর। মানে এই 53 বছর মানে 5 বছর বয়সে আমার অভিনয় চর্চা শুরু, এবং এই 53 বছর শুধু থিয়েটারটাই করি। আসলে এটা বলার মধ্যে কোনো বিক্রম বা মাহাত্ম্য নেই, থিয়েটার ছাড়া আর কিছু পারি না, তাই থিয়েটারটাই করি। হ্যাঁ, কোনো স্কুল আমাকে নেয় না, 1 2 3 4 5টা স্কুল আমাকে তাড়িয়েছে, তারাও তাড়াতে পেরে ধন্য হয়েছে, আমিও ধন্য হয়েছি। এদিকে একটা স্কুল কলেজ ছিল, 5টা স্কুল একটা কলেজ, মহিষাদল মহিলা কলেজ বলেই ফেললাম নামটা। তো এরকম অনেকগুলো, সাউথ পয়েন্ট ছিল, বাচ্চাদের এটা দেখতাম আমি, কিন্তু কোনো জায়গাতেই টিকিনি। সে গল্পে যাচ্ছি না, কারণ ভাগ্যিস টিকিনি। হ্যাঁ, টিকলে তাহলে হয়তো আমার জীবনটা অন্যরকম হয়ে উঠতো। আমি একথা বললাম, হয়তো একটু গল্প বললাম, কিন্তু এটা বলে বোঝাতে চাইলাম বাচ্চাদের কাছে, বিশ্বাস করো আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই, কোনো খেদ নেই। আমার ছেলে সংলাপ, ওর নামটা সংলাপ, ও থিয়েটার করে, ক্লাস 9। এই এক মেয়ে এখানে সামনে বসে আছে, ও আমার মেয়েই, প্রায় মেয়ের মতোই ও মানুষ হচ্ছে। মানে আমাদের খেদ নেই এই কারণে বলছি, আক্ষেপ নেই এই কারণে, কারণ একটা প্রতিষ্ঠান যা যা শেখাতে পারে বা যা যা শেখাতে চায়, তার থেকে অনেক বেশি থিয়েটার আমাকে শিক্ষিত করে বা করেছে। আমি শিক্ষিত হতে পারিনি, সেটা আমার অযোগ্যতায়, কিন্তু থিয়েটার অকৃপণ নয়, আমাকে দিয়েছে অনেক কিছু। আমি কাজ করতে করতে তোমাদের বোঝাতে পারবো থিয়েটার কিভাবে অনেক কিছু দেয়। কিন্তু ওই যে বলছিলাম, উন্নততম মানুষ, শক্তিশালী মানুষ, থিয়েটারের লোক বলে বলছি না। একজন অভিনেতা ইচ্ছা করলেই রাজা হতে পারে, চোর হতে পারে, ডাকাত হতে পারে, নেতা হতে পারে, মন্ত্রী হতে পারে, পূজারী ব্রাহ্মণ হতে পারে, এবং যেটাই হয় মানুষ কিন্তু সেই মুহূর্তে বিশ্বাস করে যে না, ইনি রাজা। খুনি হলে, খুনি চরিত্র অভিনয় করলে চোখ বুজিয়ে ফেলি আমরা ভয়ে। কেন? সেই সময় আমার কাছে সত্যি বলে মনে হয় তার অভিনয়টা যদি সেই সত্যতা প্রকাশ করে। এবং এটা তো আমি বললাম মঞ্চে বলে বোঝা যায়, মঞ্চের বাইরে যারা অভিনেতা, আমি পরে কতটা বলতে পারবো জানি না এই গল্প কয়েকটা ঘন্টায়, তবু বলছি যে অভিনয় মানেতে শুধু মঞ্চে নয়। আজকে থিয়েটার ওই যে 2500 বছর ধরে নানান বিবর্তন ধরে চলতে চলতে অভিনয় কখনো, এই মাইক্রোফোনে অসুবিধা হচ্ছে না তো শুনতে? হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি একটু গলা বাঁচাচ্ছি, হ্যাঁ, পরে তো ওখানে নেমে করবো এই কাজ। আমি বলছি যে এই যে এত ফর্ম তৈরি হয়েছে, মানে তোমরা একটু বড় হলে আরো বেশি জানতে পারবে, ব্রড থিয়েটার, ইন্টিমেট থিয়েটার, গ্লোব থিয়েটার, প্রসিনিয়াম থিয়েটার, তোমরা যেটা অভ্যস্ত, তারপরে স্ট্রিট থিয়েটার, স্পেসিফিক থিয়েটার, এরকম হাজারটা নাম বলতে পারি। অর্থাৎ সেগুলোর জায়গা আলাদা, ধরন আলাদা। আউগাস্তো বোয়াল বলে ব্রাজিলের একজন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব, আমার অসম্ভব কাছের, মানে ভীষণ পছন্দের মানুষ ছিলেন আউগাস্তো বোয়াল। উনি
অভিনয় করতেন, একেবারে প্রকাশ্য জায়গায় হঠাৎ অভিনয় করতেন, কেউ বুঝতে পারতো না অভিনয় চলছে। অভিনয় শেষ হয়ে যাওয়ার পরে মানুষ বুঝতে পারতো এতক্ষণ অভিনয় চলছিল, এবং যে মানুষগুলো দেখছিল তারাও অভিনয় করছিল। শেষে বুঝতে পারেন যে তাদেরকে অভিনেতা বানিয়ে দেওয়া হয়েছে। আশ্চর্যের ব্যাপার মনে হবে, এবং সত্যি মানে গায়ে কাঁটা দেবে তার বিভিন্ন গল্প শুনলে। খুব বিপজ্জনক মানুষ ছিলেন। রাস্তা দিয়ে যাচ্ছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে একজন পুলিশ যাচ্ছিলেন, তাকে ঠাটিয়ে এক চড়, তিনি পড়ে গেলেন। পড়ে গিয়ে তিনি বলছেন, আপনি আমাকে মারলেন? বলছে, হ্যাঁ মারবো না। বলছে, কেন আপনি মারবেন? আপনি জানেন আমি কে? বলছে, হ্যাঁ জানি। আপনি পুলিশ? হ্যাঁ। বলছে, পুলিশ জেনেও আপনি আমাকে মারলেন? বলছে, হ্যাঁ। আপনি তো ব্রাজিলের পুলিশ, তো আপনাকে মারবো না, কাকে মারবো? এইভাবে কথা এগোতে থাকে। তখন ওই পুলিশ ভাবতে থাকে যে তাহলে কি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যিনি সাদা পোশাকে এসেছেন এ করতে, সে হুড় হুড় করে বলে যেতে থাকে, না না স্যার, ওই যে ব্যাপারটা হয়েছিল ওই ব্যাপারটা আমি জড়িত ছিলাম না, আমি ছিলাম না, ওরা যে এরকম ভাবে মেরে ফেলবে বুঝতে পারিনি। নানান কথা সে বলতে থাকে। বলতে বলতে তার পেট থেকে ওই কথাগুলো আদায় করে নেওয়ার দায়িত্ব এই মানুষটার, অভিনেতার। বলতে বলতে সে অনুশোচনায় কাঁদতে থাকে। আমি খুব স্পিডে বলছি, মানে এমন কিছু কথায় বলতে থাকে যে তার চৈতন্য হয়। পুলিশ বলে, দেখুন আমি এরকম ছিলাম না, আমি সৎ মানুষ ছিলাম, আমি মানুষকে ঠকাতাম না, আমি ঘুষ খেতাম না, কিন্তু আমি আস্তে আস্তে কোথায় একটা অতলে তলিয়ে গেলাম। তখন তাকে বলেন বাওয়াল, অগস্ত বাওয়াল, যে আচ্ছা আপনি, আপনার ছেলে আছে? বলছে, হ্যাঁ। বলছে, তার মুখের দিকে তাকাতে পারেন আপনি? সকালবেলা যখন ডিউটিতে যাচ্ছেন বলছেন আমি আমার পবিত্র কর্তব্য করতে যাচ্ছি। বলছে, না আমি তাকাতে পারি না, আমার কষ্ট হয়, আমি চাই ভালো হতে, কিন্তু কি করব বলুন তো? বলছে, ভালো হওয়াটা তো সহজ, খারাপ হওয়াটাই কঠিন। বলছে, কি করব? বলছে, আপনি যেমন আপনি অনুশোচনায় দগ্ধ হচ্ছেন, তেমনি আরেকজন কাউকে অনুশোচনায় দগ্ধ করুন। বলছে, কি করব? বলে, ওই যে মানুষটা হেঁটে হেঁটে যাচ্ছে ওকে গিয়ে একটা থাপ্পড় কষান। চোখে থাপ্পড় কষাবো? উনি তো মাস্টারমশাই। বলছে, সেই জন্যই তো থাপ্পড় কষাবেন। এবং শুনতে গল্প মনে হচ্ছে, সত্যি সত্যি সেই পুলিশটা গিয়ে তাকে চড় কষালো, এবং ঠিক ওই একই পদ্ধতিতে শিক্ষক বলতে শুরু করলেন, না না আমি ওই খাতাগুলো আমি সত্যি লোভে পড়ে আমি টাকাটা নিয়েছিলাম, না হলে গড় গড় করে সে বলে যেতে থাকে। এরকম করে অনেক কিছু ঘটনা ঘটে, আমি তাতে যাচ্ছি না। শেষে যখন শেষ হয় ব্যাপারটা, সবাই কান্নাকাটি চলছে, তখন উনি ধরিয়ে দেন যে দেখুন এটা আসলে একটা নাটক চলছিল, আপনারা কষ্ট পাবেন না, বাড়ি গিয়ে এই যে হলো আপনাদের ভেতরে তো কোথাও একটা আন্দোলন হলো, আপনারা ভাববেন। ওখানে অভিনেতা ছিলেন একজন, ওই অগস্ত বোয়াল, আর বাকি সব সাধারণ দর্শক। তারা জানে না একজন নাটক হবে, মঞ্চে হলে বোঝা যেত। প্রাসঙ্গিক নয়, তবু একটু বলছি, যদি কখনো কোথাও দেখতে পান, আমি মূলত গ্রামেগঞ্জেই করি এটা। এই পদ্ধতিতে আমি একটি কাজ করি, তার নাম বাঁচাও তাহারে মারিয়া, যেখানে নাটকটা শুরু হয় কখনো মঞ্চে কখনো নিচে, কিন্তু কাউকে কোনোদিন বুঝতে দিই না যে এটা আমি নাটক করছি। মানে বলতেই থাকি যে বিশ্বাস করুন আমি নাটক করছি না, আমি নাটক করতে আসিনি, আমি কিছু যন্ত্রণা আপনাদের সামনে শেয়ার করতে এসেছি। এই করতে করতে তারা বিশ্বাস করে না। কখনো আমি পুকুরে ঝাঁপাই, বহুবার হয়েছে, পুকুরে ঝাঁপিয়েছি, ঝাঁপিয়ে বলছি এবারে বিশ্বাস হচ্ছে এটা কোনো স্ক্রিপ্টেড না, সেখান থেকে গান গাইতে গাইতে উঠে এসেছি, মানে যা খুশি তাই করি। যে গাছে আমার পক্ষে ওঠা সহজ, গাছে উঠে গেছি, কারোর মুড়ির ঠোঙা থেকে মুড়ি খেতে খেতে কথা বলেছি, বাচ্চা কাঁদছে কোলে, তার বাচ্চাকে শান্ত করিয়েছি গান গেয়ে। কিন্তু শেষে যদিও মাঝখানেই বোঝা যায় সেটা আমার দুর্বল অভিনয়ের জন্য, সেটা হচ্ছে যে এটা আসলে নাটকই চলছে। সেখানে 3টে মৃত্যু সংবাদ দিই, যাদের অপরাধ রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসার কারণে তারা মারা গেছে। সেই 3টে মৃত্যু সংবাদ দেব বলে 40 মিনিটের আমি নানান রকমের মেটাফোর তৈরি করি, নানান রকমের ঘটনা ঘটাই। তাতে যেটা কাজ হয়, ওই যেটা বলছিলাম, আমাদের অভিনয়টা কেমন হয়, কতটা জ্যান্ত হয়, সত্য হয়, সেটা আমি বুঝতে পারি, মঞ্চে অতটা পারি না।
মঞ্চে দর্শকদের তো আগে প্রিপারেশন থাকে, ও এবারে তোমরা অভিনয় দেখবো। এসব বলা মানে আমি খুব বিপজ্জনক জায়গায় ঢুকে পড়ছি। আমি বলতে চেয়েছিলাম যে তাহলে অভিনেতারা খুব স্ট্রং, অভিনেতারা যা খুশি করতে পারে। এখানে কিছু পড়ুয়া ছেলে মেয়ে আছে আমি বুঝতে পারছি, সেই জন্য বলি থিয়েটারকে পড়াশোনা কতটা হেল্প করে আমি জানি না, কিন্তু পড়াশোনাকে থিয়েটার 200 গুণ হেল্প করে। খুব জোর গলায় এই কথাটা বলি। একবার একটা স্কুলের সঙ্গে এই নিয়ে খুব বিতর্ক হয়েছিল, ঝামেলা হয়েছিল, আমাকে মারতে চলে এসেছিল টিচারেরা, এবং সেই টিচারেরা পরবর্তীকালে আমার ছাত্র হয়ে যায়। তার কারণটা হচ্ছে মুখস্থ করতে নেই, এইটা আমি পড়ুয়া ছেলে মেয়েদেরকে জোর গলায় বলি, এবং তাদের বলি স্কুলে গিয়েও বলতে কোনো অসুবিধা নেই, মার খেলে আমি খাবো। মুখস্থ করতে নেই কেন? আমি যে কথাগুলো বলছি এগুলো মুখস্থ করে বলছি না তো, তাহলে ভুলেও তো যাচ্ছি না, তাই না? আপনার সাথে যদি আমি এক্ষুনি গল্প করি, আপনাকে কিছু প্রশ্ন করলাম, আপনার বাড়ির খবর জানতে চাইলাম, হ্যাঁ, সমস্ত কিছু আপনি তো গড়গড় করে বলে যাবেন। আপনি কি সেগুলো মুখস্থ করা কথা বলবেন না তো? তাহলে আমরা মুখস্থ করলেই ভুলে যাই, তাহলে পড়াশোনা মুখস্থ করি সেই জন্য ভুলে যাই। আসলে এটা মজা করে বলছি, মুখস্থ করতে নেই, মুখস্থ হয়ে ওঠে। এই মুখস্থ হয়ে ওঠার জন্য, এটা আমার তৈরি করা না, আমি অনেক বিদেশি ঘাটাঘাটি করে বের করেছি, তুইও নিবি, তোকে দেওয়া নেই। সেটা হচ্ছে 10টি নিয়ম মুখস্থ করার নিয়ম, যাতে ওই মুখস্থটা হয়ে ওঠে। মূলত 3টে নিয়ম, কার্যকারণ, সাযুজ্য এবং অনুষঙ্গ। এই 3টে নীতি অনুসারে আমরা ছেলে মেয়েদেরকে মুখস্থ করিয়ে দিই, যেটা মুখস্থ হয়ে ওঠে। তখন না শালক সংশ্লেষ গড়গড় করে বলতে পারছে ছেলে মেয়েরা, মুখস্থ করেনি। এটা পড়াশোনা শেখায়নি, আমাকে শেখায় না। একটা ছেলে মেয়ে তার ভাব প্রকাশ করবে, সে পড়া মুখস্থ করে নয়, নিজেকে নিজে পড়াবে। সে যদি নিজেকে নিজে পড়াতে পারে, তখন সেই পড়ানো অংশটা সে আবার বিতরণ করতে পারে। এইভাবে কিভাবে মুখস্থ হয়ে ওঠে আমি সেকেন্ড হাফে গিয়ে আজকে বলবো, এখন বলছি না। আমি আমার এই কথার এগুলোকে এক্ষুনি তাড়াতাড়ি শেষ করব। আমি নিওডিসিয়ার গল্প বলেছি, ওইখান থেকে থিয়েটার নানান ওই যে আঙ্গিক, নানান রকমের চেহারা হতে হতে আমাদের কলকাতায় যখন বাংলা থিয়েটারটা এলো, আবার বলছি একটা নতুন শব্দ থিয়েটার, এই থিয়েটারটা এলো, সেটার বয়স 350 বছর আগে। এসেছে কোনো বাঙালির হাত ধরে নয়, এসেছে একজন রুশ নাট্য ব্যক্তিত্ব, গেরাসিম সেভানোভিচ লিয়েবেদেভ। সংক্ষেপে আমরা লেবেদেভ বলি, লেবেদেভ। তো সেই গেরাসিম এনেছেন প্রথম যে নাটকটা, সেটা বাংলা নাটক, কিন্তু ইংরাজি নাটক থেকে বাংলায় অনুবাদ করেছিলেন কোনো বাঙালি নয়, ওই রুশ মানুষটি লেবেদেভ। মূল নাটকটির নাম ছিল ডিসগাইজ, তার বাংলা উনিই করেছিলেন খুব খাজা বাংলায়, সেটা হচ্ছে কাল্পনিক সংবদল। কেন এগুলো বলছি পড়ানোর মতো করে? আসলে না, আমরা অভিনয় করি, এটা শুনলে কেউ যদি প্রশ্ন করেন যে বলতো বাংলায় প্রথম প্রসেনিয়াম নাটকটি কি, এই বলতে না পারলে কেমন একটা অস্বস্তি হবে। সেই জন্য জেনে রেখো, ডিসগাইজ এবং তার বাংলা নামটি কাল্পনিক সংবদল। তারপর 350 বছর ধরে নানান রূপ পরিগ্রহ করতে করতে আজকের বাংলা থিয়েটারের যে কত রূপ, ওই মান্নাদের গান আছে না, একই অঙ্গে কত রূপ দেখিনি তো আগে, সেই রকমই অজস্র রূপ চলে এসেছে। আমি এক্ষুনি ওখানে নেমে গিয়ে যেটা করতে চাইবো, আমাদের তো 4টে ধারা কাল কৌশিক বলে গেছে, একটা আঙ্গিক, একটা বাচিক, একটা আহার্য, আর একটা সাত্ত্বিক। এই 4টি হচ্ছে আমাদের মূল অভিনয়ের ধারা, মূল চর্চার যে ধারা,
সেগুলোকে কিভাবে আমি আমার বাড়িতে তৈরি রাখবো, নিজেকে সচল রাখবো, যাতে কিনা আমার মন, আমার প্রজ্ঞা, আমার হৃদয় বৃত্তি, আমার শরীর যে কোনো বিষয় শিখতে এবং শেখাতে পারদর্শী হয়ে ওঠে। ফলে এটা শুধু অভিনয় শিক্ষার ক্লাস বলে আমরা মনে করি না, কারণ অভিনয় আমাদেরকে শুধুমাত্র নাট্যে কেমন আমি ভালো অভিনয় করলাম এটা শেখায় না। এই কথাগুলো সবাই খুব বলেন, ভালো মানুষ হতে শেখান। এই ভালোটা আসলে খুব গোলমেলে। ভালোটা আমরা যতটা দেখাই ততটা তো নিজে নিজে ভালো হই না। এই ভালোর সততাটা যে যার নিজের কাছে, সেই নিজের ভালো সততাটুকুর জন্য দামি আমাদের আঙ্গিক, বাচিক, আহার্য, সাত্ত্বিক এই চারটি ধারার প্র্যাকটিসিং। তার জন্য আমি কিছু কিছু বিষয় আমরা শেয়ার করতে করতে যাব। একদম ওয়ার্ম আপে যাবই না, ভীষণ গরম, আর প্রয়োজন হবে না। শুধু মাথায় রাখবেন, অনেক কথা বলবো, অনেক কথা বলতে চাইবো, অনেক কিছু প্র্যাকটিস করাতে পারবো না বা চাইবো না, কারণ সময় বাঁচাতে। যাতে আপনাদেরকে দেখালাম, দেখিয়ে বললাম, হয়তো 2-3 জন করলো, বাকিরা সবাই দেখলেন, কিন্তু সেটা কিন্তু তার মানে সবাই দেখলাম মানে সবাই বুঝলাম। কারণ এখানে আমরা কতজন আছি? প্রায় 40-এর মতো বোধ হয়, তাই সেই 44 জনকে আমি কোনো একটা বিষয় নিয়ে যদি একটা করে প্রত্যেককে 44 জনকে করাই, আর তিনি করেন এবং তার ভুলগুলো ধরতে ধরতে যাই, তাহলে দেখা যাবে আমরা এতটা সময় দিয়ে কিছুই হবে না, একটা বিষয়ে পড়ে থাকবো। সেই জন্য আমরা আঙ্গিক, বাচিক, আহার্য, সাত্ত্বিকতার কিছু কিছু বিষয় মাত্র বলতে পারবো, যে বিষয়গুলো ছাড়াও বাইরে অনেক কিছু থেকে যাবে। এখানে হারমোনিয়াম আছে, বেশ, চরণে, ঠিক এভাবেই উচ্চারণ করে উনি গিয়েছেন। উনি কি ভুল গিয়েছেন? উনি বাংলা বলতে পারেন না বলে করেছেন তা নয়। ঠিক তেমনি দুটো জ রয়েছে, একটা বর্গীয় জ, একটা অন্তস্থ জ। আমরা থিয়েটারের মানুষ হিসাবে, এই কথা বলো না, হ্যাঁ, ভাল লাগছে না না এগুলো বলছি, শোনো, একটু কষ্ট করে শোনো, ভালো লাগবে। দুখানা জ আছে তো, একটা বর্গীয় জ, একটা অন্তস্থ জ। দেখো ভুল করে না দুটো উচ্চারণই একই করে ফেলো তোমরা, কিন্তু হতে পারে না তো। একটা চ, ছ, জ, তাহলে চ যেখানে লাগছে, ছ, জ, ওই একই রকম ভাবে দন্তমূলে রেখে জ, যেটা কিনা বর্গীয় জ। আর অন্তস্থ জ কোথায় রয়েছে? পফ বভ ম, তারপরে জ, জ, অন্তস্থ জ যেটাকে বলছো, সেটা তালুতে। ফলে একটা দন্তমূলের ওপরে জিহ্বার ডগা রেখে আর একটা ওই তালু, মানে গর্তমত অংশ আছে উপরের দিকটায়, ওই তালুর ওপরে রেখে বলা অন্তস্থ জ। কতজন আমরা মেনটেন করি না তো। আমরা জানি না যে ব্যঞ্জন বর্ণে প ফ ব, আবার এদিকে অন্তস্থ জ, র ল ব। ইরে, খেয়াল করেনি যখন বইটা বের করেছিল দুখানা বদ লিখে ফেলেছে ভুল করে। একটা ব তো হবে না, দুটো ব আছে না। কি ব্যাপার, দুটো ব কেন? আর তো কোনো অক্ষর দুটো নেই, কেন বলতে পারবে? দুটো ব কেন? এখানেও খুব গন্ডগোল। ওই একটা ব যে ও, সাইলেন্স লেটার, যার কোনো উচ্চারণে শোনা যায় না এমন একটা উচ্চারণ, আমরা জানি না। আমরা লিখছি স্বাগত, দন্ত শয়ে বয় আকার গত। যদি বলি কারোর নাম এখানে আছে, সাথী কেউ আছো এখানে? আরে না, সাথী তোমার নামের বানান কি?
আমি অন্য সাথী বলছি। আচ্ছা, স্বাগত স্বাগতম কথাটা শুনেছো তো তোমরা? স্বাগত, স্বাগত বানান কি? দন্তস্বয়ের নিচে একটা ব আছে না, আছে তো? দন্তস্বয়ের নিচে যদি ব থাকে তাহলে কেন স্বাগত বলবো? স্বাগত বলবো, স্বাতি বলবো, স্বপন বলবো। আমার কথা বুঝতে পারছো কেন বলছি? তুমি বলে বেড়াবে প ফ প অন্তস্থ জ র ল ব, তা আর এদিকে বলবে স্বপন, কেন মানবো আমি? আসলে ওটা দন্তস্বয় উয়, পদন্ত ন। কিন্তু যার নাম স্বপন, এখানে কেউ স্বপন থাকলে দুঃখিত, যার নাম স্বপন তিনিও বলেন দন্তস্বয় বয়। হ্যাঁ, এরকম এইগুলো আমরা শিখবো, অভিনয়ের বাচিকতা, এগুলোতে তৈরি হব। তাহলে আমার কথা বলা পাল্টে যায়। আমি যখন কথা বলবো, আমি ভালো কথা বলতে পারি না, পারলে মন দিয়ে শুনতে, মাঝে মাঝে গল্প করতে না। যদি আমি ভালো কথা বলতে পারি, তোমরা যদি ভালো কথা বলতে পারো, শুনবে মানুষ দাঁড়িয়ে গিয়ে, মেয়েটা কি ভালো কথা বলে। ক্লাসে তুমি যখন পড়া দিচ্ছ, তোমার পড়া দেওয়ার মুন্সিয়ানাটা তো তোমার ভাব প্রকাশে। সেই ভাব প্রকাশে ওই যে বলেছিলাম, শুরু করছিলাম আবেদন, ওই আবেদন মেশাতে হবে, তবে আমার কণ্ঠ সাধনা। বোঝাতে পারছি আমি? আমি একটা কথা বলবো, কালকের একটু হয়েছে নবরস, হয়েছে না? নবরস বলেছি তো, কৌশিক স্যার বলে গেছে নবরস। ওই যে নবরস, মনে আছে শ্লোকটা? শৃঙ্গার হাস্য করুণা রুদ্র বীর ভয়ানকা বিভৎসাদ ভূত শান্তস্য নবনাট্য রসস্মৃতা। এটা ভরতমুনি তৈরি করা যে নাট্যশাস্ত্র, সেখানে শ্লোক, কিন্তু তাতে 9টা রস রয়েছে। শৃঙ্গার হাস্য করুণা রৌদ্র বীর ভয়ানকা বিভৎসাদ ভূত, মানে দুটো একসঙ্গে আছে, বিভৎস অদ্ভুত, শান্তস্য 9টা হয়ে গেছে, নবনাট্য রসস্মৃতা 9টা নাট্য রসের ইন্ধন, এইভাবে বললাম। এই যে 9টা রস আমাদের কথাতেও মেশে, এই যে বলছি আমাদের কথাতেও মেশে। এতে কি রয়েছে? বিস্ময় আছে, কথাতেও মেশে। আমি যদি বলি যে সূর্যের যে প্রচন্ড তেজ, এটাতে যে রৌদ্র, এই যে কথাগুলো বলার সময় আমরা যখন কথা বলছি, সেই কথাগুলো দায়সারাভাবে না বলে যদি আবেদন মেশানোর পদ্ধতিতে আমরা প্র্যাকটিস করি, বাড়িতে যখন পড়ছি, তোমরা বিশেষ করে বারবার পড়ুয়ারা আছে বলে বলছি, ওই যে বাদল করেছে মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে নড়া বাজলো বংশী ছালা মাথায়, কোথায় যাবে ওই যাবে সংসার বাবুর, কি পড়ে যাচ্ছে বুঝতেই পাচ্ছি না। প্রতি মুহূর্তে তোমরা বুঝিয়ে দাও যে এটা পড়বার বিষয়, সুতরাং এরকম খুব অমনোযোগ দিয়ে, অযত্ন নিয়ে এবং যাবতীয় ঘৃণা মিশিয়ে পড়তে হয়, তা তো নয়। তুমি যদি কিছুই না, বাদল করেছে, মেঘের রং ঘন নীল, ঢং ঢং করে 9টা বাজলো, বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসার বাবুর বাসায়। এইভাবেই যদি আমি পড়ি, দেখা যাবে তুমি পড়ছো, আসলে তোমার যে ভেতরের 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 ভেতরে একটা দামি আমি আছে, যে আমিটা তোমাকে সবসময় ভালো দেখতে চায়, সে খুশি হয়, সে সহজে গ্রহণ করে নেয় তোমার পড়াটা। ফলে তুমি 3বার ওইরকম ভাবে বললে বা একবারই বললে, তারপর দেখবে তোমার হয়ে গেছে, বলতে পারছো বাদল করেছে, মেঘের রং ঘন নীল, আকাশে তাকালে। কারণ এটা অনুষঙ্গ, পরে সেকেন্ড হাফে বলবো কিভাবে আমরা মনে রাখাই। ঢং ঢং করে 9টা বাজলো, ঘন্টার আওয়াজ এলো, দেখতে পেলাম বংশী যাচ্ছে। বংশী ছাতা মাথায় কোথায় যাবে? একজন বলে দিল, ও যাবে সংসার বাবুর বাসায়। এরকম ভাবে আমরা তৈরি করিয়ে নিই ছেলে মেয়েদের, যাতে
বাদল করেছে, বাদল করেছে, বাদল করে এইরকম পৌনপৌনিক পদ্ধতিতে পড়তে না হয়, যান্ত্রিকভাবে পড়তে না হয়। বুঝতে পারছি? আমি তোমাদের দিকে তাকিয়ে বারবার বলছি মানে তোমরা পড়ুয়া বলে, হ্যাঁ, অন্যভাবে নিও না। কিচ্ছু না, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন। এত যত্ন করে তো পড়ি না। যখন আমরা আবৃত্তি করি, চেষ্টা করি খুব যত্ন করে একটা কিছু বলবার, আর যখন কথা বলি কিংবা বইয়ের পড়া পড়ি তখন আর তোমার বেলা উচ্চারণ কোন স্থল থেকে হয়। আমি কণ্ঠ তৈরির কথা বলছিলাম। তোমাদের প্রত্যেকের উচিত জেনে রাখা বা জেনে নেওয়া যে আমার গলা কোন স্কেলে ঠিকঠাক। অর্থাৎ কেউ খুব কথা বলে, কেউ খুব করে কথা বলে, দুটোই ঠিক নয়। গলা যে কে কোন স্কেলে কথা বলে। এই যে একটা বাড়ছে স্কেল, এটা একটা নির্দিষ্ট স্কেল, এটা হচ্ছে সি। এটাকে আমরা একটা মান্যতা দিয়েছি যে সাধারণ স্কেল, যে এটা সাধারণত সকলের, এটাতে কারোর অসুবিধা হয় না। নিজেও কেউ থাকে কিন্তু তার সিতে অসুবিধা হয় না, আর এর উপরেও কেউ কেউ থাকে, সংস্কৃতিতে যারা অভিনয় করে তারা বেশিরভাগ একটু স্কেলে গায়, তাদেরও অসুবিধা হওয়ার কথা নয়। এটা আমরা গলা মেলাবো। কিভাবে গলা মেলাবো? গান গাইতে বলছি না, আমি গান গাইতে পারি না, আমি গানের লোকও না। আমরা গান গাইব না, আমরা এই যে সুরের সঙ্গে মেলাবো। এই আ বলবো, বাতাস গ্রহণ করবো আর ছাড়বো। সবাই বাতাস নিই। ওর কটা স্বর রয়েছে? দেখো সা, আর কি কি আছে? কি গান গায় এখানে? গান শেখো কে? কেউ না কেউ শেখে। একটু শেখো। বলো না, লজ্জা হচ্ছে কেন? হ্যাঁ, জানো একটু, তাই তো? বেশ, তাহলে বলো, 7টা সুর আছে, তাই তো? কি কি গো? সা, তারপর রে, তারপর তো আমরা প্র্যাকটিস করব কিভাবে? সাটা আসলে সরজ, তাই তো? সরজ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত, নিষাদ, সপ্তম। তুমি বুঝতে পারলে কি করছি? আমি সা রে এই প্র্যাকটিস করবো না। কেন? ওটা সহজ, এটা কঠিন, এটাতে একটু উচ্চারণ আছে। সরজ, ঋষভ, আসলে রে হচ্ছে ঋষভ থেকেই এসেছে। গান্ধার, ধৈবত, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত, নিষাদ, সপ্তম, সপ্তম, নিষাদ, ধৈবত, পঞ্চম, মধ্যম, গান্ধার, ঋষভ, সরজ। আমি এখানে হয়তো করাচ্ছি না, আমি করে বোঝাতে পারলাম কি? শুধু নামগুলো হয়তো ভুলে যাবে। হ্যাঁ, ঠিক একবার নিজেরা বলো সরজ। আমি বলবো, তারপর তোমরা বলবে।
বা নিচে নামতে হয়, সেই নিচে নামাটা সবসময় নামে না। ধা নি ধা একটু সে নামছে না, তার জন্য প্র্যাকটিস করার দরকার হচ্ছে। কারণ এই যে 7টা সুরের পাশাপাশি আর কি থাকে গানের জন্য জানো? 22টা শ্রুতি থাকে, শ্রুতি, যেগুলোর কোনো নাম নেই। মানে সা রে রে গা গা মা মা পা কোমল ধা ধা কোমলি নি সুতনি তা, এই তো কোমল আর শুদ্ধ মিশিয়ে আবার 11টা বললাম, 12টা বললাম। এই 12টার মধ্যেও আরো সুর আছে যেগুলো চেনা যায় না। সা রে এর মধ্যেও আছে। আমি যখন কথা বলছি কিরে, এটা যদি বলি কিরে, অনেকগুলো শ্রুতি পরপর পরপর লাগিয়ে একটা ওয়েভ তৈরি হয়েছে, ঢেউয়ের মতো তৈরি হয়েছে। ফলত আমি আর ওই সিঁড়ি মতো সা রে রে গা গা মা পা যাচ্ছি না। ফলে মিশে গেছে পর্দাগুলোর মধ্যখানের যে সুরগুলো, শ্রুতিগুলো মিশে গেছে। এগুলো কথায় খুব দরকার হয়, কিন্তু সেটা আমরা ওই গানের চর্চা দিয়ে প্র্যাকটিস করেই হবে। আমি আর 5 মিনিট পর একটা ব্রেক দেব। টিভি 12টাতেই ব্রেকটা দিচ্ছি। কষ্ট হচ্ছে খুব। প্রথমে কথা বেশি বলছি, তারপরে তো লাফালাফি হবে অনেক কিছু। এখন এই যে গলা তৈরি বললাম, যেটা করতে হবে আমাদের, এরকম ভাবে তো সুর চর্চা গেল, আর কিছু বললাম না। উচ্চারণ নিয়ে বলেছি, নবরস বললাম বটে, ওটা নিয়ে অনেক বলার। কিভাবে আমি করুণ রস মেশাবো, কিভাবে রাগ মেশাবো। রাগের আবার প্রকার প্রকরণ রয়েছে, রাগ, ক্রোধ, হৃদংসা। রাগের 3টে গ্রেড, 3টে ধাপ রয়েছে। খুব রেগে গেলে তাকে বলে হৃদংসা। একজন আছে না, এত রেগে যায় যে তার গলা থরথর করে কাঁপছে, গা হাত পা কাঁপছে, তার মাথায় জল ঢালতে হচ্ছে, সেই যে রাগটা, সেটা হৃদংসা। ফলে তার যে প্রকাশ, এখন এগুলো তো আমরা কি বাস্তবে স্টেজে রেগে যাব তারপর অভিনয় করবো? যদি রাগের অভিনয় করতে হয়, কৃত্রিম ভাবে করতে হবে। তাহলে ওই হৃদংসা হতে গেলে আমার কি কি মাংসপেশিগুলো কোন কোন পর্যায়ে রেখে আমায় রাগটা দেখাতে হয়, যাতে আমি রেগে গেছি মনে হবে, সেটা কিন্তু কৃত্রিম ভাবে তৈরি করতে হয়। সেজন্য প্র্যাকটিস লাগে। আমি যখন কাউকে খুন করছি মঞ্চে, সত্যি সত্যি তো খুন করবার মতো নিষ্ঠুরতা শরীরে নিয়ে করি তা নয়। আমি নিষ্ঠুরতাটা যত্ন করে দেখাই যাতে সে কেঁপে যায় দর্শক, কিন্তু আসলে তাকে তো হত্যা করি না। তাহলে খুব কঠিন কাজ, হত্যা করবো না, অথচ আমাকে হত্যাকারীর নিষ্ঠুরতাটা আমার শরীরের প্রকাশে দেখাতে হবে। তার জন্য আমাকে প্র্যাকটিস করতে হবে, শরীরেও কথায়। আমি এখন কথা নিয়ে যাই, শরীরে অতটা যাব না। বাড়িতে প্র্যাকটিসের পরে করবে কি, এই যে রেওয়াজের পরে যেটা করা দরকার, যে কোনো সাধারণ কথা নিয়ে আমরা, আচ্ছা এই 4টে লাইন তোমরা জানো? কাল ছিল ডালখালি, আজ ফুলে যায় ভোরে। খুব সুন্দর, ভালো লাগে। শহরের ক্লাস নিতে এরকম ভয় হয় না। কি শুনিয়ে নি স্যার, ইংরেজিতে লিখে দিল না, চাই এলো। তো কাল ছিল ডালখালি, আজ ফুলে যায় ভোরে, বল দেখি তোর মানে হয় সে কেমন করে। তোর একটু করে যায়, তুমি উঠতে হবে না, বসেই বলো। তুমি, তোমার নাম কি গো? খুব ভালো। তোমার নামটা বলো। তোমার নাম? হ্যাঁ, তোমাকেই বলছি। হ্যাঁ, মধুমিতা। তুমি কাল ছিল ডালখালি, আজ ফুলে যায় ভোরে, এটা জানো তো? হ্যাঁ, আচ্ছা। তুমি মনে করো ও বাগানের মালিক, তোমার নাম কি গো? বৃষ্টি, তাই তো? ক্লাসে পড়ো, দিলেই পারে। আচ্ছা, তুমি বৃষ্টিকে বলছো ও হচ্ছে কিন্তু বাগানের মালিক, ঠিক আছে?
বালি ভেবে ওকে কথাটা বলো। কাল ছিল ডাল ভাত, আজ ফুলে যায় ভরে। বল দেখি তুই মালিক, হয়েছে কেমন করে? এটা যদি কবিতা না হতো, যদি কথা বলতে, এই কথাটার মানে বুঝেছো তো? হ্যাঁ, তাহলে তুমি কথা বলো, এই কথাটা বলে হতো। কাল ছিল ডাল ভাত, আজ ফুলে যায় ভরে। বল দেখি তুই মালিক, হয়েছে কেমন করে? আমরা সবাই শুনছি, কিন্তু লক্ষ্য করছি একটা কবিতা আছে, ওইভাবে কথা বলে না। কালকে তুই স্কুলে যাবি, গেলে কি তুই আমার সঙ্গে পাবি? আর যদি যাস তাহলে কি আমি সেই সঙ্গে দুজনে দাঁড়িয়ে থাকবো? এরকম ভাবে তুমি বললে কথাটা, এই কথাগুলো বললে এইভাবে বলতে না তো। কিরে কালকে তুই স্কুলে যাবি, যদি যাস আমি দুজনে দাঁড়াবো, হ্যাঁ একসঙ্গে দুজনে যাওয়া হবে, মজা হবে, এভাবে বলতে তো। তো সেইভাবেই বলো। আমি বলতে চাইছি যেটা সবাইকে বলছি, প্র্যাকটিসটা আমরা এভাবে করব। আমরা বলবো কবিতা, কিন্তু কবিতাকে কথার মতো করে বলবো। আমি মজা করে বলি যে কবিতা হয়ে যাক কথা, কিংবা কথা হয়ে যাক কবিতা, যেন চেনা না যায়। তাহলে সেই কবিতাই মানুষ শোনে, যখন দেখে যে কবিতাগুলো কথার মতো আমাকে হয় হুল ফোটাচ্ছে, না হলে ধাক্কা দিচ্ছে, কিংবা ঘুমোতে দিচ্ছে না। কিন্তু আমি যদি কথায় যদি সুর মিশিয়ে ওই তথাকথিত আবৃত্তির মতো করে বলি, তাহলে না মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছায় না। সেই জন্য না, তুই বলছিস ভালো, শুনতে ভালো লাগছে, কিন্তু ভেতরে ধাক্কাচ্ছে না, ও মনোযোগী হচ্ছে না। ওর দোষ নয়, তোর বলার দোষ। আন্তরিকতা মিশছে না। মুখস্থ করার কথা বলছিস তো, আমরা মুখস্থ করার কথাই তো বলবো সংলাপে, অভিনয়ে, কিন্তু বলবো এমনভাবে যেন ওই মুহূর্তে কথাটা তৈরি করলো ওই অভিনেতা। অর্থাৎ আমরা চরিত্রকে বহন করব না, বাহন করব। একটু কঠিন হয়ে গেল তোদের জন্য। সেটা হচ্ছে, আমরা চরিত্রকে তো বয়ে বেরিয়েই খালাস। আমাকে রোল দেওয়া হয়েছে ডাক্তারবাবু, আমি ডাক্তারবাবু রোলটাকে আমি বয়ে বেড়াবো। বয়ে বেড়াবো না। আমি যদি ডাক্তার হতাম, আবারও বলছি, আমি যেটা করছি ডাক্তার যখন আমি, তা নয়, উল্টে নেব। আমি মানুষটা ডাক্তার নই, আমি কোনোদিন ওই পড়াশোনা করিনি। 4টে স্কুল থেকে দাঁড়িয়েছে, প্রথমে বললাম না, ডাক্তার হওয়ার বিন্দুমাত্র যোগ্যতা নেই। কিন্তু সেই অশিক্ষিত অযোগ্য মানুষটাও যদি ডাক্তার হতো, তাহলে সে এইভাবেই কথা বলতো, এইভাবেই ডাক্তারি করতো। সে কি বদলে যেত নাকি, পাল্টে যেত নাকি? ডাক্তার বলে কি তার একটা আলাদা ফর্ম তৈরি হতো নাকি? সে সুভাষিস খামারুর মতোই ডাক্তার হতো। ফলে সুভাষিস খামারুর তো ছাড়লে চলবে না। আমরা এই ভুলটাই করি। রিক্সাওয়ালার চরিত্রে অভিনয় করতে যাব, আমি ভেবে বসি ওই সে একটা রিক্সাওয়ালাকে দেখেছিলাম, তার মতো নকল করি, ব্যাস সর্বনাশ। অভিনয়ের 18 দফা বুঝে গেল। কারণ আমি যেটা করব সেটাতে আর আমি নেই। ফলে তখন আমাকে অবশ্যই সুদূর প্রসারী চিন্তা করে নিতে হবে যে আমি যদি অবস্থার বৈগুণ্যে কোনোদিন সত্যি রিক্সাওয়ালা হতাম, সেই মনটাকে তৈরি করবো আমি রিক্সাওয়ালা। ফলে আমি রিক্সাওয়ালার মতো করে কথা বলবো নয়, রিক্সাওয়ালা আমার মতো করে কথা বলবে, আমার কথা আমারই থাকবে। গলা ফলা পাল্টে, চেহারা পেহারা বদলে কিচ্ছু দরকার নেই। বুঝতে পেরেছি? এবারে বল, কাল ছিল ডাল খালি, আমি ভুলিনি। বুঝতে পেরেছিস আমার কথা? তুই হয়ে বল, তোর নামটা আবার ভুলি, মধুমিতা। মধুমিতা হয়ে এই কথাটা বল। আমি রবীন্দ্রনাথ হয়ে শুনতে চাই না। বল, চেষ্টা কর। কাল ছিল ডাল ভাত, আজ ফুলে যায় ভরে। বল দেখি তুই মালিক, হয়েছে কেমন করে? অনেকটা প্রথমে না শুরু করেছিলি, কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। বল, এরকম একটা বললি তুই। আমি বলছি না, আমি আমার মতো করছি না, আমি তোরটা দেখাতে গেলাম। ওইটাকে যত্ন করে ধরলি, ধরে শেষটা করলি না। অর্থাৎ
আমাকে যে কথাটা দেওয়া হবে আমি না শুধু কথা বলবো না, ওই কথার ভেতরের অর্থটাকে টেনে বার করবো। ওর হাতে দে, বৃষ্টির হাতে দে। বৃষ্টি না মিষ্টি? বৃষ্টি, তাই তো? বৃষ্টি বলে ডাকে আমায়, বলো ওই কথাটা ওকে বলো মধুমিতাকে। ওই গাছ ছিল ডাল খালি, মনে নেই? গাছ ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভোরে, এইটুকুই বলো। আছে দেখো, হ্যাঁ আছে, বলো। হাসি পাচ্ছে, হাসো, হাসতে হাসতেই বলো, কোনো অসুবিধা নেই, ওটা তো তোমার নিজস্বতা। ওই যে আমি একটু আগে বলছিলাম না, নিজের নিজস্বতা বিসর্জন দেবে না, গান ছিল ডাল খালি, হাসতে হাসতে বলো, কোনো অসুবিধা নেই তো, ওটা তো তোমার ন্যাচারাল। এখন বরং তুমি জোর করে হাসি চাপছো, চেপো না। বলতে গিয়ে তোমার যদি হাসি আসে সেটা তো ভালো, হাসবে, কোনো ক্ষতি নেই। অভিনয়ের কোনো স্বরলিপি হয় না, ব্যাকরণ হয় না। বলো, কাল ছিল ডাল খালি, আজ ভুলে যায় বলে, এটা তোমার বলতে হবে। ভেবে নিয়ে ওকে বলো, তুমি বাগানের মালিক, বলছো মালিকই। কাল ছিল ডাল খালি, আজকে তাই হয়। যা ভোরে, হ্যাঁ বল। যত্ন করে ধরেছিলে, হ্যাঁ, তারপরে তুমি চিন্তা করছিলে কথাগুলো কি সেজন্য। হ্যাঁ, আপনি একটু বলুন, আপনি বলুন, ওনাকে বলুন। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি বসে কেমন করে। খুব ভালো, খুব ভালো। শুধু বল দেখি তুই মালি, ওইখানে একটা ছন্দ রেখেছেন, যেটা কিনা কবিতায় রাখা হয়। এবার যদি ছন্দ না রেখে যদি আপনি ভাবতেন বল দেখি তুই মালি, হ্যাঁ হতে পারে, আমি বলছি না এটাই হবে। আপনার যদি ভাবনায় আসে বল দেখি তুই মালি, অসুবিধা নেই, কিন্তু কোথাও আমার একটা যেন মনে হচ্ছে একটা সান্দিক একটা বিভাজন করছেন মনে হচ্ছে। যদি আমি ভুল হই তাহলে আপনি ঠিক করছেন, ওটাই। আর যদি মনে হয় যে না আমি ছন্দে বলে ফেলেছি, বল হতে পারে, বল দেখি হতে পারে, নিজে আবিষ্কার করবো, বল দেখি তুই এই মালি, মানে এটা নেই যেহেতু, বল দেখি তুই মালি হয়, সে কেমন করে বললে দেখবেন কবিতা থাকছে না। আমি বলতে গেলাম, এইটা বলতে বলতে আমরা যখন কবিতা নিয়ে প্র্যাকটিস করব, আবৃত্তিকার হওয়ার জন্য প্র্যাকটিস করব না, করব অভিনয় করবার জন্য। ফলে ছন্দের কবিতা বলতে যাব, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, ছন্দে যাব না, কথা বলার চেষ্টা করব। ছন্দে না গিয়ে বিপদ, সেই কবিতা বলবো। বাবুদের তাল পুকুরে, হাবুদের তাল পুকুরে, মানে এটাতে ছন্দ না করে বলা মুশকিল, তবু বলবো। তবে হবে কি, আমার উপকার হবে। কবিতা একটা ভালো মাধ্যম, কবিতা দিয়ে আমরা প্র্যাকটিস করব। আমরা ছিলাম গানের সুরে, তাহলে আমি সা থেকে সা পর্যন্ত গিয়ে দেখে নেব আমার গলাটা সাবলীল ওই সা থেকে সা পর্যন্ত যাচ্ছে কিনা। বাতাস নিয়ে কথা বলার কথা, কিন্তু কখনো কখনো আমরা না বাতাস না নিয়ে কথা বলে ফেলি। আজ থেকে আমাদের কাজ হবে, আমি যদি বাতাস নিয়ে কথা বলি, সেই যে মানুষটা দাঁড়িয়ে আছেন সেখানে, সেই মানুষটাকে কিন্তু কথা শোনাতে চাই আমার কোনো কথা, তাহলে আমি বাতাস দিয়ে যদি কথা না বলি তাহলে আমার কথাটা ওখানে পৌঁছাবে না। কিন্তু বাতাস না দিয়ে কথা বলি, বলছি তাহলে আমার কথাটা পৌঁছাচ্ছে। বাতাস নেব, আমরা বলি ডাক্তার ব্রিদিং, এত জরুরি কথা মনে রাখতে হবে না।
সাংঘাতিক, কিন্তু ওটা বাড়াতে গিয়ে করতে যাবে না। বাতাস শেষ আবার নেই। পৃথিবীতে একমাত্র এখনো পর্যন্ত সরকার বিনা পয়সা আমাদেরটা দিচ্ছে বাতাস। তা কেন সেটাতে কিপটেমি করবো আমরা? সমস্ত কিছু কিনতে হয় পয়সা দিয়ে, একমাত্র এটাই তো কিনতে হয় না। তা যা পাওয়া যায় ফোকটে তা নাও লুটে পাটে, এটা বাংলা প্রবোধ। তো আমরা সেটার বেলায় কার জন্য কিপটেমি করবো কেন? আমরা তাই করি। বাতাস শেষ হয়ে গেছে তখনও কথা বলে যাচ্ছি, বাতাস নেব না, যেন বাতাস ভান্ডার টান পড়ে যাবে, হ্যাঁ 4 জন মানুষ বাতাস না খেতে পেয়ে মারা যাবে, এরকম একটা। তা তো নয়। বাতাস অনর্গল নেব আর ছাড়বো। এটা গানে প্র্যাকটিস করবো কি করে না, লং যে সানোট দেওয়া, হ্যাঁ 5 মিনিট পরে ছেড়ে দেবো না, মানে ছেড়ে দেবো না, হ্যাঁ টয়লেট যাবি অবশ্যই, হ্যাঁ আমার থেকে পারমিশন নিয়ে আরো দরকার নেই, প্রয়োজন হলে দিতে হবে। তো এই যে কতটা পারছি এটা দেখার দরকার। বলবো যে গান, গান গাইবে, গান ভালোবাসে না, গান শিশু আপনি ভালোবাসে না, এরকম মানুষ খুব কম আছেন। যদি থাকেন তাহলে তার চিকিৎসার প্রয়োজন আছে, আমাদের নয়। হ্যাঁ, তো তাকে সংরক্ষিত করবার প্রয়োজন আছে, হ্যাঁ আমরা তার জন্য কষ্ট পেয়ে লাভ নেই। সুতরাং এই তিনটিকে ভালোবাসি আমরা। তো গান গাইতে বললে আপনারা সংকোচ করবেন না, গান গাইবেন প্রাণের আনন্দে। এটা বললাম, আসলে আমাদের গানে সঙ্গীত শিল্পীদের থেকে অভিনেতাদের গানের তফাৎ হয়, আমরা প্রাণের আনন্দে গাই আর তারা তানের আনন্দে গান। আমাদেরটা গান অভিনয়ে যখন আমরা গান গাই, সঙ্গীত শিল্পী বলে গাই, আমার গান পেয়েছে বলে গাই। যে লোকটা বাস্তবে মাতাল গান গাইতে গাইতে যাচ্ছে, সে কি খুব দারুণ সুররসিক সঙ্গীত শিল্পী? তা তো নয়। গাইতে গাইতে যাচ্ছে, কি তন্ময় আনন্দ নিয়ে গাইতে গাইতে যাচ্ছে, সে যথার্থই সুরাসক্ত তখন। তো সেই সুরাসক্তিকে তিনি যখন করছেন ভীষণ প্রাণের আনন্দময়তা নিয়ে করছেন। আমি বলছি ওই জায়গায় যদি এটা অভিনয়ে আমি ব্যবহার করি, অভিনয় করছেন যিনি, তিনি ওরকম ফিরছেন, আমি রূপঙ্করকে দিয়ে এটা চরিত্রটা দিলাম, হবে না তো। তিনি তো দারুণ গান গেয়ে ফেলবেন, দারুণ গান তো গাইতে পারে না ওই চরিত্রটা, তো মাতাল, ও কোনোদিন অজয় চক্রবর্তীর কাছে গান শেখেনি, সে কেন গাইবে না করোনা প্রাণেশ্বরী, এরকম গাইবে নাকি যে মাতাল? সে তো গাই নাই করোনা প্রাণেশ্বরী, তাই তো আমি এরকম ভাবেই গাইবে, ভুল নোট দেবে, কথা ভুলে যাবে। আমরা চান ধরে গান, বুদ্ধদেবপুর একটা অসাধারণ একটি উপন্যাস। আমরা যখন চান ধরে গান গাই, যখন স্নান করতে করতে গান গাই, তখন কি করি, কত সুরের বিক্রম করি আমরা, কারণ তখন তো কেউ শোনেননি। সেইটা যদি অভিনয় হয়, আমি তো ওই রকমই গাইবো, আমি খুব সুন্দর করে আমি গাইবো নাকি, বুঝতে পারছি? ফলে আমার যাবতীয় অস্বস্তি নিয়ে, না পারা নিয়ে, জড়তা নিয়ে, খারাপ গাওয়া নিয়ে আমি যেটা প্রাণ দিয়ে করব, সেটা হবে অভিনয়ের স্বার্থে দারুণ। তাহলে বাইরের সিনেমাগুলোতে এরকম ভাবে গান গাওয়ানো হতো না অভিনেতাদের দিয়ে। আমাদের বাংলা চলচ্চিত্র বড় দুর্ভাগা একটা শিল্পের দেশ, সেখানে একমাত্র এশিয়ান কান্ট্রিতেও বটে বা ইন্টারন্যাশনালিও বটে, যেখানে কিনা একটা সঙ্গীত শিল্পীকে ডেকে এনে তাকে দিয়ে গাওয়ানো হয় আর তাতে লিপ দেওয়ানো হয়, যে কারণে থিয়েটারের গানটা অনেক জ্যান্ত। আচ্ছা, তাহলে আমি বলবো আপনারা গান গাইবেন, লং নোটে বাড়িতে গাওয়া প্র্যাকটিস করবেন। লং নোট বলতে যেখানে অনেকটা ধরে আমি একটা সুরে গলাটা ছাড়তে পারি। রবীন্দ্রনাথ বেছে নেবেন, সুবিধা হয়। বাঙালিদের তো একটিমাত্র সম্পদই অবশিষ্ট আছে এখনো পর্যন্ত, তো যেটা কিনা এখনো চুরি যায়নি, তো সেই রবীন্দ্রনাথকে নিয়েই আমরা বড় বড় লং নোটে গাইব। আজি ঝড়ের রাতে
তোমার অভিশাপ যতটা দম ততটাই পরাণ সখা শেষ আবার নেব বন্ধু হে আমার আমি গান গাইছি না ব্যায়াম করছি ব্রিদিং নিচ্ছি আর ছাড়ছি তাতে সুরটা বসাচ্ছি এইভাবে গান দেখবেন আপনাদের গলা ছাড়বার যে প্রবৃত্তিগত তারতম্য যেটা এখন দ্বিধা জড়তা যদি কারো থেকে থাকে মিটার ক্লিন হয়ে গেছে যা খুশি গান আমি রবীন্দ্রনাথকে ভালোবেসে শুধু রবীন্দ্রনাথই গাইতে হবে নাহলে গলার চর্চা হবে না আমি তা বলছি না আনন্দ করে গান ছিঁড়ে বাবা রুইছি খুব অসুবিধা নেই কিন্তু সেক্ষেত্রে যেন আমি প্রাণের আনন্দে গাই ওই ছি গুলো বলার ক্ষেত্রে নবরস মিশিয়ে যেন প্র্যাকটিসটা করি হ্যাঁ যা খুশি মানে আপনারা মানে মজা পেয়ে পেয়ে করতে মানে আমি বলছি যে কাল ছিল ডালখালি মুখস্থ তো এই ছোটটি বলো তোমার নাম কি তোর নাম বল ঈশা আচ্ছা তুই কাল ছিল ডালখালি প্রকাশ করছিল কিন্তু সুরেও তো একটা প্রকাশ করা যায় এবারে আমি বলবো আপনারা কি করবেন যে এই কথাটা যেমন শুরু কেউ করে দিয়ে যায়নি হ্যাঁ 2.5 মিনিট দিচ্ছি 2.5 মিনিটের ব্রেক দেন সেটা হচ্ছে যে গান এই কথাগুলো তো কেউ সুর বসায়নি আপনাদের কাজ হচ্ছে এই কথাগুলো যদি কথা আর যে সুর সেটা তো একটা মানে প্রকাশ করে ফলে আপনি তখন ভাববেন যে এই কথাটাকে কি মানে প্রকাশ করতে চেয়েছেন তখন সুর বদলে আমি ভাবতে বললাম আমি বলছি যে যেমন ধরুন হতে পারে না তো এই কথাগুলোর মানে তো এরকম না কি রে তাই কি এরকম মানে এরকম হতে পারে না ফলে বিচ্ছিরি লাগছে ফলে এটার একটা মানে আছে কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে বল দেখি তুই মালি হয় সে কেমন করে কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে এটা যারা একটু গান টান করে ওর মতো ওরা জানে যে বসন্ত রাগের গান অর্থাৎ বসন্তকাল হ্যাঁ ফুল নেই ফুল ভরে গেছে ফলে এটার একটা মানে তৈরি হলো আমি বোঝাতে পারছি কিন্তু তার মানেই না তোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা করছি হাড়ি এটা কিন্তু প্যারোডি এটা বলছি না এটা তো একটা বিখ্যাত গান এখানে ঢোকানো হলো বুঝতে পারছি তোমার পাড়ার গরুর গাড়ি বোঝাই করা করছি হাড়ি গাড়ি চালায় কে গাড়ি চালায় এরকম ভাবে গাইলে আমার উপকার হবে কারণ এগুলো আমি প্যারোডি গাইছি আমি যেটা বোঝাতে চেয়েছিলাম বোঝাতে পেরেছি যে কথাগুলোর সুর আমি বসাবো আমি মাথায় রেখে রেখে করবো যেটা যাদের সুর আছে তাদের জন্য আর যাদের সুর নেই প্রাণের আনন্দে গাইব যা খুশি করে গাইব তাতে হবে কি আমার গলা ছাড়বার
নিজের গলা নিজের মতো করে প্রকাশ করবার ইচ্ছেটা জোরদার হবে। এখন একটা ব্রেক দেব, টি ব্রেক। টি ব্রেক 45 মিনিটস। 45 মিনিটস না, হ্যাঁ বললাম ব্রেক ফর টি 5 মিনিটস, হয়ে গেল ব্রেক 45 মিনিটস।